সুপ্রিয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, জীববিজ্ঞান প্রথম পত্রের ক্লাসে তোমাদের স্বাগতম। আমি ডক্টর বকুল ভট্টাচার্য, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। তোমরা জানো, তোমাদের প্রথম অধ্যায় নিয়ে আমি শুরু করেছি কোষ ও এর গঠন। এর উপর বেশ কয়েকটি ক্লাস হয়েছে। বিগত ক্লাসে আমরা মোটামুটি ধারাবাহিকভাবে পড়ে এসেছি। একটি আদর্শ উদ্ভিদ কোষের বিভিন্ন অংশ নিয়ে আমরা ধারণা দিয়েছি। আমরা প্রথমে বলেছিলাম একটি আদর্শ উদ্ভিদ কোষ দুটি অংশ নিয়ে গঠিত, দুটি স্তর বা দুটি ঝিল্লি দ্বারা আবৃত থাকে। এর সর্ববহিস্থ যে স্তরটি সেটা ছিল কোষপ্রাচীর। ইতিমধ্যে আমরা কোষপ্রাচীরের গঠন, ভৌত গঠন, রাসায়নিক গঠন, কোষপ্রাচীরের সূক্ষ্ম গঠন, কাজ এই নিয়ে আলোচনা করেছি এবং বলেছিলাম কোষপ্রাচীরটি হচ্ছে জড় প্রকৃতির। তারপর দ্বিতীয় যে স্তরটি সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। প্লাজমা মেমব্রেন হচ্ছে যে একটি সজীব স্তর, সজীব, কেমন। এরপর প্লাজমা মেমব্রেনের গঠন আলোচনা করতে গিয়ে আমরা বিভিন্ন বিজ্ঞানী ভিন্ন ভিন্ন মডেলের কথা আমরা প্রস্তাব করেছি। এর মধ্যে সর্বজন গ্রাহ্য মডেল হিসেবে ছিল ফ্লুইড মোজাইক মডেল। এই ফ্লুইড মোজাইক মডেলটিও তোমাদের এর ঘটনাও গত ক্লাসে আমরা আলোচনা করেছি, কেমন। তারপর ফ্লুইড মোজাইক মডেল আলোচনা করার পরে এরপর তোমাদের দেখিয়েছি প্রোটোপ্লাজম। এরপরে যে ধাপটা আসে সেটা হচ্ছে প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম। প্রোটোপ্লাজম কি, সাইটোপ্লাজম কি, এই সম্পর্কে গত ক্লাসে তোমরা ধারণা পেয়েছো। হ্যাঁ, আজকে তোমাদেরকে আমি যে সাইটোপ্লাজমীয় যে অঙ্গাণুগুলো রয়েছে, সাইটোপ্লাজমে অঙ্গাণুগুলো নিয়ে আলোচনা করব। আজকে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হিসেবে মাইটোকন্ড্রিয়ার গঠন তোমাদের সামনে তুলে ধরছি, কেমন। আসো, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া সম্পর্কে তোমাদের বলতে গেলে প্রথমে জিজ্ঞেস করলে তোমরা বলবা কি, পাওয়ার হাউস। মাইটোকন্ড্রিয়া কি বলবা, কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ সেল, কেমন। মাইটোকন্ড্রিয়ার সংখ্যাটা দেখো, দেহের যাবতীয় জৈবিক কার্যাবলী সম্পাদনের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদনকারী দ্বিস্তরী আবরণী বিশিষ্ট অতি ক্ষুদ্র এবং বিভিন্ন আকৃতির সাইটোপ্লাজমীয় অঙ্গাণুসমূহকে মাইটোকন্ড্রিয়া বলে, কেমন। এই যে মাইটোকন্ড্রিয়া শব্দটা হচ্ছে বহু বচনে, এক বচনে যাকে বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়ন। তাহলে দেহের যাবতীয় জৈবনিক কার্যাবলী, দেহে যত জৈবিক কার্যাবলী রয়েছে এর জন্য অবশ্যই শক্তির প্রয়োজন হয়। এই শক্তির উৎপাদনদাতা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। সেটা দুই আবরণী বিশিষ্ট ক্ষুদ্র এবং বিভিন্ন আকৃতির একটি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, যাকে মাইটোকন্ড্রিয়া বলা হয়। তাহলে এক কথা হচ্ছে দেহের যতগুলো জৈবিক কার্যাবলী সম্পাদিত হয় সেখানকার প্রয়োজনীয় শক্তি উৎপাদনকারী যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু রয়েছে তাকে বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়া এরা জীবকোষের জৈবনিক কাজের যাবতীয় জৈবিক শক্তি সরবরাহ করে বলে এদেরকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়। কারণ আমাদের দেহে যতগুলো জৈবনিক কাজ রয়েছে সেই জৈবনিক কাজের প্রয়োজনীয় শক্তি এরা সরবরাহ করে বলে এদেরকে বলা হচ্ছে পাওয়ার হাউস বা শক্তিঘর। এই মাইটোকন্ড্রিয়াতে ক্রেবস চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, ইলেকট্রন ট্রান্সফার প্রক্রিয়া প্রভৃতি ঘটে থাকে। তাহলে এখানে কতগুলো এমসিকিউ আমরা পাচ্ছি দেখো। একটা এমসিকিউ হচ্ছে যে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয় কোন অঙ্গাণুটিকে, মাইটোকন্ড্রিয়া। মনে রেখো, সামনেই তোমাদের সাময়িক পরীক্ষা, সম্ভবত 13 তারিখ থেকে শুরু হচ্ছে। তোমরা ইতিমধ্যে খবর পেয়ে গেছো। হ্যাঁ, এটা আমার ক্লাসগুলো একটু ফলো করো। আমি বলছি কোন স্টাইলে কোশ্চেন হবে, সেটা এমসিকিউ স্টাইলে কোশ্চেন হবে। সাপোজ আমি প্রথম যে কোশ্চেনটা করলাম, মনে করো নিম্নের কোন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুকে কোষের পাওয়ার হাউস বলা হয়। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, প্লাস্টিড, কোষ প্রাচীর, এমন ধরো বেশ কয়েকটা দিয়ে দেওয়া হলো। তাহলে তোমরা কোনটাকে বলবা মাইটোকন্ড্রিয়া। তারপরে আরেকটি হতে পারে যে এই মাইটোকন্ড্রিয়াতে ক্রেবস চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, ইলেকট্রন ট্রান্সফার প্রক্রিয়া প্রভৃতি ঘটে থাকে। এমসিকিউ, যে নিম্নের কোন অঙ্গাণুতে ফ্যাটি অ্যাসিড চক্র বা ক্রেবস চক্র সংগঠিত হয় বা ইলেকট্রন ট্রান্সফার প্রক্রিয়া সংগঠিত হয়, কোনটি, মাইটোকন্ড্রিয়া, কেমন। তারপরে আসো মাইটোকন্ড্রিয়ার নামকরণ সম্পর্কে আমরা একটু বলি। যে
বিজ্ঞানী কলিকার 1880 সালে পতঙ্গের পেশিকোষে সর্বপ্রথম এদের অস্তিত্ব প্রত্যক্ষ করেন। তাই সর্বপ্রথম মাইটোকন্ড্রিয়ার অস্তিত্ব প্রত্যক্ষ করেন কে? বিজ্ঞানী কলিকার। কত? 1880 সালে। তারপর দেখো ওয়াল্টার ফ্লেমিং, ফ্লেমিং 1882 সালে কোষে সূত্রাকৃতির মাইটোকন্ড্রিয়া প্রত্যক্ষ করে এবং ফিলে নামকরণ করেন। এখান থেকে এমসিকিউ হতে পারে, যেমন ধরো সূত্রাকৃতির মাইটোকন্ড্রিয়াকে পর্যবেক্ষণ করেন ওয়াল্টার ফ্লেমিং, অথবা মাইটোকন্ড্রিয়াকে ফিলা নামকরণ করেন কে? ওয়াল্টার ফ্লেমিং। তারপর হচ্ছে অল্টম্যান 1890 সালে এদের বায়োপ্লাস্ট নামকরণ করেন। তাহলে এখান থেকে একটা কোশ্চেন হতে পারে যে বায়োপ্লাস্ট নিম্নে কোন অঙ্গাণুটিকে বায়োপ্লাস্ট নামে অভিহিত করা হয়? মাইটোকন্ড্রিয়া, অথবা মাইটোকন্ড্রিয়াকে বায়োপ্লাস্ট নামকরণ করেন কোন বিজ্ঞানী? অল্টম্যান। খেয়াল করেছ? এখান থেকে এমসিকিউ হতে পারে। বিজ্ঞানী ব্যান্ডা এদের মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেন। তাহলে এরা যারা ফিলা বলে আসছেন, যারা বায়োপ্লাস্ট নামকরণ করে আসছেন, ফাইনালি ব্যান্ডা 1898 সালে মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন। তাহলে সর্বপ্রথম মাইটোকন্ড্রিয়া কোথায় পর্যবেক্ষিত হয় যদি প্রশ্ন হয়, তখন বলবো পতঙ্গের পেশিকোষে। তারপর বলবো পতঙ্গের পেশিকোষে কোন বিজ্ঞানী মাইটোকন্ড্রিয়া পর্যবেক্ষণ করেন? বিজ্ঞানী কলিকার। এইভাবে এমসিকিউগুলো হতে পারে। তোমরা একটু ভালো করে খেয়াল করো, ক্লাসটা ফলো করো। আশা করছি তোমাদের এতে তোমাদের পরীক্ষার জন্য উপকার হবে। তারপর কিছু তথ্য দিই, যেমন ধরো কোষের আয়তনের প্রায় 20% হলো মাইটোকন্ড্রিয়া, মানে একটি কোষের যতটুকু আয়তন তার 20% এলাকা জুড়ে মাইটোকন্ড্রিয়া অবস্থিত। এমসিকিউ, হ্যাঁ, কোষের আয়তনের শতকরা কত ভাগ মাইটোকন্ড্রিয়া অবস্থান করে, বা মাইটোকন্ড্রিয়া অবস্থান কতটুকু? 20%। সাধারণত প্রতিটি কোষে 300 থেকে 400টি মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। এমসিকিউ, প্রতিটি কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কত? 300 থেকে 400টি। তবে যকৃৎ ও বৃক্কের কোষে 1000 বা ততোধিক হতে পারে। সেটা হচ্ছে যে আসলে এক্সপ্রেশনাল। আমরা ইন জেনারেল যে কথাটা বলেছি যে 300 থেকে 400টি মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, এটি হচ্ছে যে আসল কথা। এমসিকিউ আসলে এটাই আসবে। তবে ওইগুলোও তোমাদের জানার দরকার। এমসিকিউ হতে পারে যে যকৃৎ বা বৃক্কের কোষে কতগুলো মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, সেখানে 1000 বা ততোধিক। তারপরে এমবাতে আরও বেশি মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। কেমন? এইগুলো জানার জন্য এমসিকিউতে এই ধরনের কোশ্চেন হবে। এই হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া একটু খেয়াল করে দেখো, দুটা স্তর, একটা হচ্ছে বহিঝিল্লি আর একটা অন্তঝিল্লি। বহিঝিল্লিটা ঠিক থাকে, কিন্তু অন্তঝিল্লিটা হচ্ছে অমসৃণ। সে কী করে? অন্তঝিল্লিটা ভেতর দিকে ভাঁজ হয়ে আঙ্গুলের নিয়ে একটা অভিক্ষেপ সৃষ্টি করছে, তাকে বলা হচ্ছে ক্রিস্টি। কেমন? খেয়াল করে দেখো। এবং এই অভিক্ষেপে এই যে কৃষ্টি যাদেরকে বলেছি, কৃষ্টির অন্তগাত্রে দেখো কতগুলো দানাদার, কতগুলো এই দেখা যাচ্ছে, হ্যাঁ, দানা 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 দানা। এদেরকে বলা হচ্ছে এটিপি সিনথেসিস, মানে তারা এটিপি সংশ্লেষ করে থাকে। কেমন? হ্যাঁ, এটিপি তারা সংশ্লেষ করে থাকে, এটিপি সিনথেসিস বলা হচ্ছে এদেরকে F1 কণিকা বলা হয়, এদেরকে অক্সিজোমও বলা হয়। কাজ একটাই। কথা বুঝছো? এই দেখো রাইবোজোম আছে, ম্যাট্রিক্স আছে, ক্রিস্টি আছে, তারপর মাইটোকন্ড্রিয়াতে আবার ডিএনও দেখা যায়। এরপর আসো ভৌত গঠন। ভৌত গঠন হচ্ছে যেমন আকৃতিতে এরা বৃত্তাকার হতে পারে, দণ্ডাকার হতে পারে, সূত্রাকার হতে পারে, তারকাকার হতে পারে, কুণ্ডলী আকার হতে পারে। কেমন? আকৃতি। আর আয়তনের দিক থেকে যে এরা বিভিন্ন প্রকার হতে, যেমন বৃত্তাকার মাইটোকন্ড্রিয়ার বেশ হচ্ছে 0.2 থেকে 2.0 মাইক্রন, সূত্রাকার মাইটোকন্ড্রিয়ার দৈর্ঘ্য 40 থেকে 70 মাইক্রন, দণ্ডাকার মাইটোকন্ড্রিয়ার দৈর্ঘ্য 9 মাইক্রন ও প্রস্থ 0.5 মাইক্রন পর্যন্ত হতে পারে। কেমন? খেয়াল করেছ? এগুলো কিন্তু এমসিকিউতে আসতে পারে যে বৃত্তাকার মাইটোকন্ড্রিয়ার ব্যাস কত, সূত্রাকার মাইটোকন্ড্রিয়ার দৈর্ঘ্য কত, দণ্ডাকার মাইটোকন্ড্রিয়ার দৈর্ঘ্য কত, প্রস্থ কত। এটা এমসিকিউর জন্য খেয়াল রেখো। আসো এবার মাইটোকন্ড্রিয়া আবরণে বলেছিলাম দুটি স্তর থাকবে। তো এই যে প্রকৃতপক্ষে বলা হচ্ছে প্রোটিন ও লিপিড নির্মিত দুটি ইউনিট মেমব্রেন দ্বারা গঠিত, তার মানে তার যে দুটি স্তর রয়েছে তারা মূলত প্রোটিন এবং লিপিড দ্বারা গঠিত থাকে। এদের এই স্তর দুটির একটা থাকে বাহিরে, একটা থাকে ভিতরে। বাহিরের স্তরটিকে বলা হচ্ছে বহি আবরণী, এবং ভিতরের যে স্তরটি সেটা হচ্ছে অন্ত আবরণী। বহি আবরণীটি মসৃণ থাকে, তোমাদের বলেছি বাইরের যে আবরণটি সেটা মসৃণ, কিন্তু ভেতরের যে আবরণটি সেটা ভেতরের দিকে ভাঁজ হয়ে আঙ্গুলের নিয়ে কিছু অভিক্ষেপ সৃষ্টি করে, তাদেরকে বলা হচ্ছে ক্রিস্টি। দুটি আবরণের মধ্যবর্তী অংশকে বহিঃপ্রকোষ্ঠ। তাহলে বহি এবং অন্ত আবরণের মাঝখানে একটা প্রকোষ্ঠ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে বহিঃপ্রকোষ্ঠ। আর কেন্দ্রীয় যে গহ্বর সেটা হচ্ছে অন্তঃপ্রকোষ্ঠ। অন্তঃপ্রকোষ্ঠ কতটুকু প্রস্থ থাকে? 70 ডিগ্রি অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম।
কেমন 70 ডিগ্রি অ্যাংস্ট্রম। তাহলে কেন্দ্রীয় গহ্বরের অন্তঃপ্রকোষ্ঠ। প্রশ্ন হতে পারে যে মাইটোকন্ড্রিয়ার অন্ত আবরণের ভেতর দিকে ভাঁজ হয়ে আঙ্গুলের নিচে অভিক্ষেপ সৃষ্টি করে তাকে কি বলে? ক্রিস্টি। আবার এমসিকিউ হতে পারে এই মাইটোকন্ড্রিয়া অন্তঃপ্রকোষ্ঠ কতটুকু প্রশস্ত থাকে? কেমন 70 ডিগ্রি অ্যাংস্ট্রম। তারপর আসো ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটা কি? ম্যাট্রিক্সটা হচ্ছে যে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপ্রকোষ্ঠ বিভিন্ন এনজাইম ও কোএনজাইম সমৃদ্ধ তরল দ্বারা পূর্ণ থাকে। এই দেখো, বিভিন্ন এনজাইম বলতে কত রকম এনজাইমের কথা বলা হচ্ছে? প্রায় 100 রকমের। এটা এমসিকিউ। তাহলে মাইটোকন্ড্রিয়াতে কত ধরনের এনজাইম থাকতে পারে? 100 রকমের। এমসিকিউ খেয়াল রেখো। এই যে এই এনজাইম বা কোএনজাইম সমৃদ্ধ যে তরল পদার্থ তাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। তার মানে তার অন্তঃপ্রকোষ্ঠের ভিতর যে তরল পদার্থ থাকে সেটাই হচ্ছে ম্যাট্রিক্স। এই তরল পদার্থটা এনজাইম এবং কোএনজাইম দ্বারা পূর্ণ থাকে। এসব এনজাইম ক্রিবস চক্রে অংশগ্রহণ করে। অনেক সময় এতে বৃত্তাকার ডিএনএ ও রাইবোজোমও পাওয়া যায়। দেখো মাইটোকন্ড্রিয়া রাইবোজোম তো 70S ধরনের, কারণ সেটা হচ্ছে আদিকোষীয়। মাইটোকন্ড্রিয়া হচ্ছে প্রকৃত কোষের, কিন্তু তার মধ্যে আদিকোষীয় বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। তো আদিকোষীয় বৈশিষ্ট্যটা কি? আদিকোষীয় মেইন বৈশিষ্ট্য হচ্ছে 70S রাইবোজোম। 70S রাইবোজোম থাকলে সেটা আদিকোষীয় বৈশিষ্ট্য। তারপর আসো ক্রিস্টি। ক্রিস্টিটা কি? ক্রিস্টি হচ্ছে তোমাদের প্রথমে বলেছি যে মাইটোকন্ড্রিয়ার দুটি আবরণ দ্বারা আবৃত থাকে। একটা হচ্ছে বহি আবরণী আর একটা হচ্ছে অন্ত আবরণী। বহি আবরণটি থাকে মসৃণ আর অন্ত আবরণটি থাকবে কি? অমসৃণ। অমসৃণ কেন বলা হচ্ছে? যে অন্ত আবরণটি ভাঁজ হয়ে ভেতরের দিকে আঙ্গুলের নিয়ে একটা অভিক্ষেপ সৃষ্টি করে জায়গায় জায়গায়, কেমন, যার কারণে সে অমসৃণ থাকে। এই যে আঙ্গুলের নিয়ে অভিক্ষেপ সৃষ্টি করে সেটি হচ্ছে ক্রিস্টি। মনে থাকবে? আচ্ছা, তারপর আসো অক্সিজম। অক্সিজমটা তোমাদের বলেছি যে এটিপি সিনথেসিস, যেটা যে মাইটোকন্ড্রিয়ার অন্ত আবরণের যে এই যে ভেতরের যে আবরণটা আছে এটা ভিতরের দিকে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম অসংখ্য দানা মনে হয় লেগে আছে। হ্যাঁ, এই দানাগুলো অবশ্য বৃন্তক হতে পারে, অবৃন্তক হতে পারে। এদেরকে বলা হচ্ছে অক্সিজম বা F1 কণিকা। হ্যাঁ, F1 কণিকা বলা হচ্ছে। এরপর আসো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইটিএস এবং এটিপিএস কমপ্লেক্স। মাইটোকন্ড্রিয়ার অন্ত আবরণের অন্তঃগাত্রে এটিপিএস ও ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, কেমন, এর অন্তর্গাত্রে এটিপিএস ও ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম রয়েছে। এই ইটিএস যেটা, ইটিএসটা হচ্ছে যে প্রোটিন অনুক্রমটা তৈরি করবে, এবং আর এটিপিএস যেটা সেটা হচ্ছে যে কী করবে? সেই প্রোটিন অনুক্রম ব্যবহার করে এডিপি থেকে এটিপি উৎপাদন করবে, কেমন, যার কারণে এটাকে বলা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট ও এটিপিএস কমপ্লেক্স। দুটোকে একসাথে বলা হয়, সেটাই। তারপর রাসায়নিক গঠন। মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠনের মধ্যে হচ্ছে শুষ্ক যে ওজন, শুষ্ক ওজনের 60 থেকে 70% প্রোটিন, কেমন, প্রায় 75% প্রোটিন থাকে। তার মানে এমসিকিউ মাইটোকন্ড্রিয়ার শুষ্ক ওজনে কত ভাগ প্রোটিন? যদি রেঞ্জ থাকে সেটা 60 থেকে 70%, আর রেঞ্জ না থাকলে তোমরা 65% যেটা সেটা উত্তর দিবে। তারপর লিপিড হচ্ছে 25 থেকে 35%, মুখ টাটকা মুখস্থ থাকবে। মাইটোকন্ড্রিয়া লিসিটিন ও সেফালিনের পরিমাণ কত? 4%। তারপর সামান্য পরিমাণ ডিএনএ, আরএনএ থাকবে 0.5%। এটা একটা এমসিকিউ যে আরএনএ পরিমাণ কত? 0.5%। মাইটোকন্ড্রিয়াতে প্রায় 100 প্রকারের এনজাইম কোএনজাইম রয়েছে। সালফার, আয়রন, কপার ও ভিটামিন ই সামান্য পরিমাণ থাকে। এই ভিটামিন ই যেটা সেটা এমসিকিউতে আসে। নিম্নের কোন সাইটোপ্লাজমিক অঙ্গাণুতে ভিটামিন ই পাওয়া যায়? মাইটোকন্ড্রিয়া। তোমরা খেয়াল রেখো, সামনের পরীক্ষায় তোমরা এই ধরনের কোশ্চেন পাবে। মাইটোকন্ড্রিয়ার কাজ। মাইটোকন্ড্রিয়ার কাজটা কি? যে মাইটোকন্ড্রিয়াতে কোষীয় শ্বসনে ক্রেবস চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট ইত্যাদি সংঘটিত হয়। এতে কোষে প্রয়োজনীয় শক্তির উৎস এটিপি সৃষ্টি হয়। এই জন্য এদেরকে কোষে শক্তিকর পাওয়ার হাউস বলা হয়। এই কোশ্চেনটা আসে যে মাইটোকন্ড্রিয়ার কোষে শক্তিকর পাওয়ার হাউস বলা হয় কেন? এই 1 নম্বরে যে এটা রয়েছে এটা খেয়াল রেখো, এটা মুখস্থ করে ফেললে এটা দিলেই হয়ে যাবে। তারপরে 2, এরা প্রোটিন সংশ্লেষণের প্রয়োজনীয় এনজাইম ধারণ করে। 3, শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম ও কোএনজাইম ধারণ করে। 4, এরা ডিম্বাণু শুক্রাণু গঠনে অংশগ্রহণ করে। এটা এমসিকিউতে আসে যে ডিম্বাণু ও শুক্রাণু গঠনে অংশগ্রহণ করে কোন অঙ্গাণুটি? মাইটোকন্ড্রিয়া, কেমন। তারপর ডিএনএ, আরএনএ উৎপন্ন করা। তারপরে এরা ক্যালসিয়াম, পটাশিয়াম প্রভৃতি পদার্থ সক্রিয় পরিমাণে সক্ষম থাকে। বেন্সলে এবং হোর 1934 সালে এদের মতে মাইটোকন্ড্রিয়া চর্বি বিপাকেও অংশগ্রহণ করে। এটা এমসিকিউ যে নিম্নে কোন বিজ্ঞানী ধারণা করেন বা কোন বিজ্ঞানীর মতে মাইটোকন্ড্রিয়া চর্বি বিপাকে অংশগ্রহণ করে, কেমন। আচ্ছা,
তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া কোষে পূর্ব নির্ধারিত মৃত্যু অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করে। এই যে কোষে একটা নির্ধারিত মৃত্যু থাকে সেটা মাইটোকন্ড্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে। কেমন? মোটামুটি এইগুলো খেয়াল করে তোমরা, এইগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। এরপর আসো কি অ্যান্ডোসিম্বায়ন্ট। অ্যান্ডোসিম্বায়ন্টটা কি? অ্যান্ডোসিম্বায়ন্টটা হচ্ছে যে এই যে অ্যান্ডোসিম্বায়ন্ট যেটা, সেটা হচ্ছে প্রকৃত কোষে বিদ্যমান ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া কোষের অ্যান্ডোসিম্বায়ন্ট হিসেবে গণনা করা হয়। গণ্য করা হয়, ধারণা করা হয় প্রকৃত কোষ দ্বারা এন্ডোফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ভক্ষণকৃত কিছু ব্যাকটেরিয়া থেকে বিবর্তিত হয়ে এসব অঙ্গাণুর উৎপত্তি হয়েছে। আসলে মূলত এই অ্যান্ডোসিম্বায়ন্ট কি কথাটা পরীক্ষা আসে। তো এটা ধারণা করা হচ্ছে যে ক্লোরোপ্লাস্ট এবং যে মাইটোকন্ড্রিয়া এটা হচ্ছে অ্যান্ডোসিম্বায়ন্ট হিসেবে গণ্য করা হয়। ধারণা করা হয় যে প্রকৃত কোষ দ্বারা যখন অ্যান্ডোফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ভক্ষণ কিছু ব্যাকটেরিয়া থেকে যারা অ্যান্ডোফ্যাগোসাইটিস কিছু ব্যাকটেরিয়াকে ভক্ষণ করে সেই ব্যাকটেরিয়া থেকে বিবর্তিত হয়ে মূলত এইসব অঙ্গাণু সৃষ্টি হয়েছে মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট। যার কারণে এখানে তুমি দেখো এরা উন্নত মাইটোকন্ড্রিয়া উন্নত বৈশিষ্ট্য, ক্লোরোপ্লাস্ট উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন অঙ্গাণু হওয়া সত্ত্বেও তার মধ্যে আদিকোষীয় বৈশিষ্ট্য রয়েছে। ওই যে ব্যাকটেরিয়া থেকে আসছে আদিকোষীয় বৈশিষ্ট্য 70S রয়েছে। কেমন? এটা হচ্ছে মূল কথাটা, খেয়াল করে দেখো। হ্যাঁ, এরপর তোমাদের মোটামুটি আজকে এখানে আমরা শেষ করব। তবে যে কথাটা আমি বলছি, তোমাদের সামনে পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নাও, আর প্রত্যেকটা লাইন ভালো করে পড়বে। প্রত্যেক লাইন থেকে MCQ হতে পারে। কেমন? তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।